নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। গতকাল 13 এপ্রিল সুপ্রিম কোর্টে আর এক দফা শুনানি হয়ে গেল এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আবেদন মেনে ভোটার লিস্টের যে ফ্রিজ ডেট ঘোষণা করেছে নির্বাচন কমিশন 9 এপ্রিল, সেই তারিখ বাতিল করার আবেদনের সাড়া দেয়নি আদালত। অতএব রাজ্য সরকারের পরাজয় এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপাতত জয়ী হলো এটা বলা যায়। তবে কালকের শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচির একটি বিশেষ মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস দল বেশ উল্লসিত। এই আলোচনায় আমরা আসব সেই প্রসঙ্গটিকে নিয়েও। তবে তার আগে আমরা এসআইআরের সম্পর্কে, এসআইআরের যে বেশ কিছুদিন আগের এক পুরনো মামলা যে এসআইআরের নিয়ে সুপ্রিম কোর্টে লম্বিত আছে, তার শুনানি শেষ কিন্তু রায়দান হয়নি, সেই প্রসঙ্গটি নিয়েও আমরা আসব পরে। আদালত ভোটার লিস্ট রিফ্রিজ করেনি বটে, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মীমাংসা ঝুলিয়ে রাখল এবং সেই বিষয়গুলো রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের তুমুল লড়াইয়ের আড়ালে পড়ে গেছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে আড়ালে চলে যাওয়া প্রশ্নগুলো কিন্তু সারা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। এটা শুধু পশ্চিমবঙ্গের ভোটার তালিকার প্রশ্ন নয়, বরং ভারতের নির্বাচনী কাঠামো, ভোটাধিকার এবং নির্বাচন কমিশনের ক্ষমতার সীমা, এই তিনটি বিষয় নিয়ে বড় বিবেচনার প্রশ্ন কিন্তু ঝুলিয়ে রাখল। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে যে বিতর্ক চলছে তা এখন শুধু প্রশাসনিক নয়, সরাসরি সাংবিধানিক বিতর্কে পরিণত হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর মামলার শুনানি অনেক দিন আগে শেষ হয়ে গেলেও তার রায় সংরক্ষিত রেখেছে আজকে পর্যন্ত, এখনও পর্যন্ত, এবং স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট যে সেই রায় প্যান ইন্ডিয়া প্রভাব ফেলবে। অর্থাৎ বিহারে যা ঠিক হবে, বিহারের ওই মামলার রায়ে তার অভিঘাত পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলিতেও পড়বে। আজকের সবচেয়ে জরুরি আপডেটটা দিয়ে শুরু করেছি, সেই বিষয়ে আসি। পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় গতকাল 13 এপ্রিলের শুনানিতে সুপ্রিম কোর্ট 9 এপ্রিলের যে ফ্রিজিং ডেট ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই ডেট বাতিল করেনি। পশ্চিমবঙ্গ সরকার চেয়েছিল সেই ডেট বাতিল হোক, এবং সুপ্রিম কোর্ট যাদের নাম তালিকা থেকে বাদ গেছে শুধু এই কারণে যে তাদের আপিল বিচারাধীন, তাদের 2026 সালের ভোটে অন্তর্বর্তীভাবে ভোট দেওয়ার অনুমতিও সুপ্রিম কোর্ট দেয়নি। আদালতের অবস্থান পরিষ্কার, আগে আপিল ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিক, তারপর পরবর্তী প্রশ্ন উঠবে। এখানে আদালত আসলে বলেছে বিচারাধীন আপিল থাকা মানেই এখনই ভোটাধিকার ফিরে পাওয়া নয়। কিন্তু এটাও ঠিক যে আদালত কিন্তু তাদের জন্য দরজা সম্পূর্ণ বন্ধ করেনি। বেঞ্চ বলেছে নির্বাচনের আগে যদি কারো আপিল মঞ্জুর হয় তাহলে সাপ্লিমেন্টারি রোল বা পরবর্তী সংশোধনের প্রশ্ন বিবেচনা করা যেতে পারে। তাহলে কি সেক্ষেত্রে 9 এপ্রিলের ফ্রিজ ডেট পরিবর্তিত হতে পারে? সুপ্রিম কোর্ট কিন্তু সে পথ খোলা রেখেছে। বাস্তবে তার সম্ভাবনা কতটা সে প্রশ্ন যদিও করা যায়। কেন বলছি কথাটা? ধরুন আজ 14 এপ্রিল, ঠিক 9 দিনের মাথায় রাজ্যে প্রথম দফার ভোট, ট্রাইব্যুনাল এখনও কোনো রায় দেয়নি। এখন ধরুন 20 তারিখ কিংবা 21 তারিখ কিংবা কালকে কিংবা পরশু ট্রাইব্যুনাল থেকে কিছুটা আপিলের কিছু রায় তারা বার করে দিল। তাহলে প্রশ্ন আসে, এই মুহূর্তে কি তাদেরকে আবার সাপ্লিমেন্টারি লিস্ট দিয়ে তাদেরকে কি দেয়া যায় ভোটাধিকারের? এই মুহূর্তে এই প্রশ্ন যদিও সামনে আসেনি। অর্থাৎ গতকালের শুনানিতে কোনো তাৎক্ষণিক বড় স্বস্তি না মিললেও আইনি পথ একেবারে শেষ হয়ে যায়নি।
আর এই কারণেই এখন এসআইআর বিরোধী রাজনীতি ও আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠল আপিল ট্রাইব্যুনাল, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এইবার আসছি শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচির একটি প্রশ্ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার উদ্বেগ ছিল, যদি জয়ের ব্যবধান খুব কম হয় কিন্তু তার চেয়ে বেশি সংখ্যক ভোটার যদি ভোট দিতে না পারে, তাহলে নির্বাচনের ফলের ন্যায্যতা নিয়ে এক সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হয়? অর্থাৎ যে জিতেছেন তিনি কি ঠিকঠাক জিতেছেন বলা যাবে? এই প্রশ্নের মধ্যে পুরো বিতর্কের মর্ম লুকিয়ে আছে। কারণ এসআইআরের বিতর্ক কেবল নাম তোলা বা নাম কাটা নয়। আসল প্রশ্ন হলো, ভোটাধিকার থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা যদি ফলাফল প্রভাবিত করার মতো হয়, তাহলে নির্বাচন কি সত্যি প্রতিনিধিত্বমূলক থাকে? এই প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচি করলেন বটে, তবে এড়িয়ে গেলেন কিন্তু মূল প্রশ্নটি। তিনি বলেছেন, যদি ভোটার বাদ যাওয়া ভোটারের সংখ্যা বেশি হয়। মূল প্রশ্ন বাদ যাওয়া ভোটার নয়, মূল প্রশ্ন বৈধ ভোটার ও অবৈধ ভোটারের প্রশ্নটি। নির্বাচন কমিশন তো বলেনি বৈধ ভোটার বাদ যাবে, বরং তারা সবসময় বলেছে একজনও বৈধ ভোটার বাদ যায় যাতে না যায় সে চেষ্টা করছে নির্বাচন কমিশন, সেটা দেখছে। এসআইআর প্রক্রিয়া তো চালানো হচ্ছে ভোটার তালিকা শুদ্ধ করে শুধু বৈধ ভোটারদের নাম রাখার জন্য, যেটা দেশের জন্য একান্ত জরুরিও বটে। কারণ যারা দেশের নাগরিক নন, জবরদস্তি এসে অবৈধভাবে এসে ঢুকে এখানে বসবাস করছে, আমাদের সব কিছু এই দেশের তারা গ্রহণ করছে, তারা যদি এই দেশের শাসক কে হবে সেটাও ঠিক করে দেয়, তাহলে সেটা কি ঠিক হয়? বিচারপতি বাগচির মন্তব্য নিয়ে আমার দ্বিতীয় প্রশ্ন, বিচারপতি বাগচি কিন্তু তাই নিয়ে বলেননি কোনো কথা। তার দ্বিতীয় প্রশ্ন, ধরা যাক এক কেন্দ্রে কেউ জয় পেলেন 1000 ভোটে, অথচ সেখানে বাদ গেছে 1200 ভোটারের নাম। ধরা যাক তারা সবাই ভোটার, জয়মাল্য বাগচি যদিও বলেননি, তাহলে আমরা ভেবে নিলাম তারা সবাই বৈধ ভোটার। তাহলে কি নতুন করে আবার নির্বাচন হবে সেখানে? তাহলে তো হয়ে গেল। এটা নিয়ে এটা কখনো সম্ভব? তাহলে তো ভবিষ্যতে এসআইআরের নাম নেবে না কমিশন, সেটা কি দেশের পক্ষে ভালো? বিচারপতি বাগচির কাছে প্রশ্ন করি, অনেক সময়, আচ্ছা আপনাদের যে বিচার বিভাগ তারা কি সবসময় সঠিক বিচার করে? অনেক সময় নির্দোষ ব্যক্তি তারা দোষী প্রমাণিত হয়ে বছরের পর বছর জেল খাটে, তারপর আবার পরে প্রমাণিত হয় সে দোষী নয়, জেল থেকে ছাড়া পায়। অর্থাৎ কি বোঝা গেল? বিচারপতিরাও ভুল করেন। এখানেও সেটা খাটে। নাম কাটার পর যেখানে কোটি কোটি নাম নিয়ে যেখানে আলোচনা হচ্ছে, সেখানে তো এরকম বাদ যেতেই পারে, কিন্তু সেটা নিয়ে এখানেও সেটা যদি হয়, সেটা নিয়ে বিষয়টাকে এমন জটিল করার মানেটা কি? ইফস অ্যান্ড বাটস নিয়ে কি বিচার চলে? সঙ্গত কারণেই প্রধান বিচারপতি বিষয়টিতে গুরুত্ব দেননি। দেখতে পাচ্ছি বিচারপতি বাগচির এই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস দল তারা একেবারে বেশ উল্লসিত, বলছে খেলা নাকি ভোটের পরেও হবে। তাহলে কি কমিশনের রক্তচক্ষুর জন্য ভোটের সময় খেলা হবে গানটি আর গাইবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি? বঙ্গবাসীর পক্ষে বড় সুখবর সেটি। তো এসব প্রশ্ন উঠছে কেন? এসআইআর তো নতুন কোনো জিনিস নয়। সুপ্রিম কোর্ট নিজে অবশ্য শুনানিতে প্রশ্ন তুলেছিল এসআইআর দেশে এই প্রথম হচ্ছে কিনা, তার উত্তর তো দিয়েছিল নির্বাচন কমিশন, এবং তারা বলেছিল যে বিহারে 2025 সালের আগে শেষ ইন্টেনসিভ রিভিশন হয়েছিল 2003 সালে, পশ্চিমবঙ্গেও হয়েছিল 2002 সালে, অন্য রাজ্যেও হয়েছিল। 2002-03 আগে কোথাও এসআইআর হয়েছে কিনা তার কোনো তথ্য আমি অবশ্য বেশ কিছুটা খোঁজাখুঁজি করেও পাইনি। যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্টে জানালে ভালো লাগবে, আমি জানতে পারবো। তবে 2025-26 সালের মতো বড় সাংবিধানিক চ্যালেঞ্জের কেন্দ্রবিন্দু হিসাবে এসআইআর প্রথমবার প্রকটভাবে সামনে আসে বিহার মামলার মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো
পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও এসআইআর নিয়ে মামলা হয়েছে কিনা এই প্রশ্ন অনেকে করেছেন। হয়েছে অবশ্যই। বিহারে 2025 সালের এসআইআরই প্রথম বড় সুপ্রিম কোর্টে মামলা, এবং পরে তামিলনাড়ু ও পুদুচেরি থেকেও একই ধরনের চ্যালেঞ্জ ওঠে। কিন্তু 2026 সালের মার্চে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে বলে যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যগুলোতে এসআইআর নিয়ে দেয়ার হ্যাজ বিন হার্ডলি এনি লিটিগেশন, মানে সেখানকার কোনো জায়গাতে কোনো মামলা লিটিগেশন নেই, কোনো মামলা নেই। অর্থাৎ মামলা একেবারে শূন্য নয়, হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো বিস্ফোরক ও ঘন ঘন আইনি সংঘাত অন্য কোথাও দেখা যায়নি। এর কারণ খুঁজে পাওয়াটাও বড় কোনো তদন্তের বিষয় নয়। মৃত ভোটার, জাল ভোটার ও অবৈধ ভোটারদের ভোটেই তো এই রাজ্যে 85-86% ভোট পড়ে। এইটাই তো বন্ধ করতে চাইছে কমিশন। এবার আসি বিহারের এসআইআর মামলার মূল বিচার্য বিষয়গুলিতে, কারণ সেখানেই এই গোটা বিতর্কের সাংবিধানিক ভিত্তি তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ এসব খুচরো হচ্ছে, আসল কথাটা হচ্ছে বিহারের মামলা। প্রথম প্রশ্ন, এই এসআইআর প্রক্রিয়া কি সংবিধানের 14 নম্বর, 19 নম্বর, 21 নম্বর, 325 নম্বর ও 326 নম্বর অনুচ্ছেদের সঙ্গে কি সঙ্গতিপূর্ণ? বিহার মামলার পিটিশনারদের বক্তব্য, এই প্রক্রিয়ায় সমান অধিকার, যেটা সংবিধানে দেয়া হয়েছে, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, বৈষম্যহীন নির্বাচন এবং ব্যক্তি স্বাধীনতার মৌলিক নীতিতে আঘাত লাগছে। সহজ করে বললে, আদালত দেখছে এটা ভোটার তালিকা শুদ্ধ করার বৈধ পথ, নাকি প্রকৃত ভোটার বাদ দেওয়ার ঝুঁকিপূর্ণ পদ্ধতি। আরও সহজ বাংলায় বলতে গেলে, কমিশন কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে এবং সেই কাজ করতে গিয়ে বিরোধী অথচ বৈধ ভোটারদের নাম তারা বাদ দিচ্ছে কি, এই প্রশ্নটা উঠেছিল কিন্তু বিহার নির্বাচনে। দ্বিতীয় বড় প্রশ্ন হলো নির্বাচন কমিশনের ক্ষমতার সীমা। আদালত পরীক্ষা করছে কমিশন কি শুধু আর্টিকেল 324-এর সাধারণ সাংবিধানিক ক্ষমতার উপর ভর করে এমন এসআইআর চালাতে পারে, নাকি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অ্যাক্ট এবং সংশ্লিষ্ট রুলসের নির্দিষ্ট আইনি ভিত্তি দরকার। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আদালত বলে কমিশন আইনের গণ্ডি ছাড়িয়ে গেছে, তার অধিকারের সীমা পেরিয়েছে, তাহলে পুরো এক্সারসাইজই নড়বড়ে হয়ে যাবে। আর যদি আদালত বলে কমিশনের ক্ষমতা আছে, তাহলে ভবিষ্যতে এসআইআর আরও দৃঢ় প্রশাসনিক হাতিয়ার হয়ে উঠবে। তৃতীয় বিচার্য বিষয়, ডিউ প্রসেস বা প্রক্রিয়াগত ন্যায়, সেটা রক্ষিত হচ্ছে কি না। পিটিশনাররা বলছেন ভোটার হিসেবে যোগ্যতার প্রমাণ দেওয়ার দায় নাগরিকের ঘাড়ে চাপানো হয়েছে, কম সময়সীমা দেয়া হয়েছে এবং এই কাঠামো প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। আচ্ছা বলুন তো, বলছে এটা নাগরিকের, তাকে নিজের প্রমাণ করতে হবে না তো কী করতে হবে? যখনই নাগরিক রেজিস্টারের নাম, সিটিজেনশিপ রেজিস্টার তৈরি করার কথা হচ্ছে, তখন সাথে সাথে এই সমস্ত দল আপত্তি জানাচ্ছে, যে বিরোধী দলগুলো, যে এগুলো হচ্ছে না কাগজ দেখাবো না, মানুষকে বলছে কাগজ দেখাবেন না। তাহলে কমিশন কি করবে? সুপ্রিম কোর্টও শুনানির বিভিন্ন পর্যায়ে মাস এক্সক্লুশন বা গণহারে নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে এবং সতর্ক সুরে কথা বলেছে। এইখানেই আইনের সঙ্গে বাস্তব রাজনীতির মিলন ঘটে, কারণ ভোটের মুখে প্রক্রিয়াগত ভুলের মূল্য অনেক বড় হতে পারে। চতুর্থ বড় প্রশ্ন, নথি ও নাগরিকত্বকে ঘিরে। আদালত দেখছে কোন কোন নথি গ্রহণযোগ্য হবে, আধার কার্ড কি কাজে লাগবে, আর ভোটার যাচাই করতে গিয়ে নির্বাচন কমিশন নাগরিকত্ব নির্ধারণের সীমা ও
অতিক্রম করছে কি না। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে আধার পরিচয় বা ঠিকানার প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে আধার কার্ড, কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়। এই পর্যবেক্ষণ খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এসআইআর বিতর্কে বহু ক্ষেত্রেই পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণ এবং নাগরিকত্ব এই তিনটি বিষয়কে একসঙ্গে মিশিয়ে দেখা হচ্ছে। পঞ্চম প্রশ্ন, সময়। ভোটের মুখে এসআইআর চালানো কতটা যুক্তিসঙ্গত? বিহারের শুনানিতে এই প্রশ্ন উঠেছে, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো একই উদ্বেগ সমানে এসেছে। কারণ যখন নির্বাচনের খুব কাছাকাছি সময়ে বিপুল সংখ্যক নাম বাদ যায় বা আপিল ঝুলে থাকে, তখন সমস্যাটা শুধু কাগজপত্রের নয়, ভোটাধিকার প্রয়োগের বাস্তব সুযোগেরও বটে। অনেকেই মনে করেন একেবারে নিখুঁত এসআইআর হলে পশ্চিমবঙ্গে 91 লক্ষ নয়, অন্তত 1.5 কোটি নাম বাদ যেত। আমার নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত সত্যি কথা। কিন্তু এত নাম বাদ যায়নি, তার কারণ দায়িত্বপ্রাপ্তদের, যারা দায়িত্বপ্রাপ্ত ছিল এই নাম জোড়া বাদ দেওয়া ইত্যাদি ব্যাপারে, ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে, সেই তাদের রাজনৈতিক কারসাজিতে। এটা মেনে নিলে এটাও মানতে হয় যে অনেক অবৈধ ভোটার যেমন বৈধ হয়েছে, তেমনি অনেক বৈধ ভোটারও নানান কারণে অবৈধ হয়ে গেছে। তারা অনেকেই ট্রাইব্যুনালে ঝুলে আছে, তাদের ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু ক্ষোভ কার বিরুদ্ধে? নির্বাচন কমিশন তো নিমিত্ত মাত্র, তাদের তো আর কোনো কর্মচারী নেই। আসল কারসাজি তো এই রাজ্য সরকারের, তার কর্মচারীরাই তো এই কাজটি করেছে। এবং করেছে কেন? না, তারা সরকারের রাজনৈতিক নির্দেশ মানতে গিয়ে এইসব অন্যায় করেছে, এখন ফেঁসে গেছে। এই কারণেই গতকালকের পশ্চিমবঙ্গ শুনানিতে আদালত একদিকে অন্তর্বর্তী ভোটাধিকার দেয়নি, আবার অন্যদিকে শক্তিশালী অ্যাপেলেট মেকানিজম, ট্রাইব্যুনালের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে। এখন প্রশ্ন, বিহার মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরিণতি কি হতে পারে? প্রথম সম্ভাবনা, আদালত এসআইআরকে সামগ্রিকভাবে বৈধ বলে দেবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনের ক্ষমতা আরও শক্ত আইনি ভিত্তি পাবে, এই সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর আদালতকেও, সুপ্রিম কোর্টকেও বলি যে অহেতুক ঝুলিয়ে না রেখে সেই রায়টা দিয়ে দিলেই, বিহারের রায়টা দিয়ে দিলেই এসআইআর নিয়ে যেসব হাঙ্গামা এখন চলছে সেটা বন্ধ হয়। দেরি না করে সেটা করে দিতে পারে সুপ্রিম কোর্ট। দ্বিতীয় সম্ভাবনা, আদালত বলবে এসআইআর বৈধ, কিন্তু কঠোর সুরক্ষা, স্বচ্ছতা, নির্দিষ্ট নথির ব্যাপারে নির্দিষ্ট নীতি এবং জোরালো আপিল ব্যবস্থার থাকতে হবে। তৃতীয় এবং সবচেয়ে বিস্ফোরক সম্ভাবনা হলো আদালত তার পদ্ধতিতে অবৈধতা পেলে পুরো এক্সারসাইজ বাতিল করে দিতে পারে। এই শেষ সম্ভাবনাটি একেবারে হালকাভাবে নেয়ার নয়, কারণ সুপ্রিম কোর্ট আইনের দৃষ্টিতে কোনটা ঠিক সেগুলো বিচার হবে আইনিভাবে, সংবিধানগতভাবে, আমাদের সাধারণ বুদ্ধির দিকে নয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে বিহারের মামলায় তাদের রায় শুধু বিহারের জন্য হবে না, সারা দেশের এসআইআরের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। অর্থাৎ যদি আদালত বলে পদ্ধতিগত ত্রুটি আছে, তাহলে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলির এসআইআর নিয়েও নতুন করে আইনি ও রাজনৈতিক প্রশ্ন উঠবে। আর যদি আদালত কমিশনের অবস্থান বড়ভাবে মেনে নেয়, তাহলে মাঠ পর্যায়ে নথি, আপিল এবং ভোটার পুনর্বহালের লড়াই মুখ্য হয়ে উঠবে পশ্চিমবঙ্গের জন্য। তাহলে বাস্তব ছবিটা কি? 9 এপ্রিলের ফ্রিজ ডেট আপাতত বহাল আছে, বাতিল হয়নি। আবার বলছি আপাতত, এবং যে কথা সামান্য সময় সামনে আছে তাতে এই ফ্রিজ ওঠার সম্ভাবনাও নেই, এটা ধরে নেওয়া যায়। 2, পেন্ডিং অ্যাপিল থাকলেই ভোট দেওয়া যাবে এমন কোনো অন্তর্বর্তী আদেশ কাল সুপ্রিম কোর্ট দেয়নি, তবে তার সম্ভাবনা একেবারে যে নেই তা নয়। যদিও বাস্তবে প্রয়োগের সম্ভাবনা কতটা সে প্রশ্ন উঠবে। সুতরাং সুপ্রিম কোর্ট বাস্তব অবস্থা বিবেচনা করে সে ধরনের রায় না দিতেও পারে। 3 নম্বর, তাই এখনকার প্রধান লড়াই
আদালতের চূড়ান্ত সাংবিধানিক রায়ের পাশাপাশি ট্রাইব্যুনালে দ্রুত ও ন্যায্য নিষ্পত্তি নিশ্চিত করা। আমার মতে এসআইআর বিতর্কের কেন্দ্রীয় বিন্দুতে আছে একটি মৌলিক প্রশ্ন, ভোটার তালিকা শুদ্ধ করা কি এমনভাবে করা যায় যাতে একজন ভুয়ো ভোটারও না ঢোকে, আবার একজন প্রকৃত ভোটারও বাদ না পড়ে? এই ভারসাম্য রক্ষাই এখন সুপ্রিম কোর্টের সামনে সবচেয়ে বড় নৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ। বিচারপতি বাগচির প্রশ্নও আসলে এই ভারসাম্যকে সামনে আনে। নির্বাচনের ফল আর ভোটাধিকারের ক্ষতি কোনটা বড় উদ্বেগ? কারণ গণতন্ত্রে শুধু পরিষ্কার তালিকা নয়, অন্তর্ভুক্তিমূলক তালিকাও সমান গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে চূড়ান্ত কথাটা খুব সহজ, পশ্চিমবঙ্গের আবেদনকারী রাজ্য সরকারের আজ কোনো জয় বা স্বস্তি মেলেনি ঠিকই, ফ্রিজ ডেট রদ হয়নি এবং বাদ পড়া ভোটারদের তাৎক্ষণিক ভোটাধিকারও ফেরেনি। কিন্তু বড় যুদ্ধটা এখনও বাকি, কারণ বিহারের মামলায় সুপ্রিম কোর্টের রায় ঠিক করে দেবে এসআইআর ভবিষ্যতে নির্বাচন কমিশনের শক্তিশালী উপায় হবে নাকি কঠোর বিচারিক নিয়ন্ত্রণের মুখে পড়বে। আর সেই কারণেই এসআইআরকে শুধু একটি রাজ্যের প্রশাসনিক হিসেবে, শুধু পশ্চিমবঙ্গের হিসেবে দেখলে ভুল হবে। এটা এখন ভারতের গণতান্ত্রিক পরীক্ষাক্ষেত্র। এবার শেষ করি ওই জয়মাল্য বাগচি, বিচারপতি জয়মাল্য বাগচির যে বিবৃতি নিয়ে, যে মন্তব্য নিয়ে এখন তৃণমূল কংগ্রেস দল উল্লসিত হচ্ছে, সেই বিবৃতিও সেই মন্তব্য কিন্তু আসলে এত উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ওই যে বলেছি যে কিছু ভুল থাকতেই পারে, তার মানে এই নয় যে ভুলটাকে মেনে নিয়ে মানে সমস্ত ভুলকে স্বীকার করতে হবে, এমন কোনো কথা নেই। কিছু বৈধ ভোটারের নাম বাদ যেতেই পারে, খুবই স্বাভাবিক, কিন্তু সেটা নিয়ে পরে খুঁচিয়ে কোনো দিন খোঁচানো হয়নি, ভবিষ্যতেও হবে না। ভোট একবার হয়ে গেলে সেইটাই ফাইনাল। এবং তারপরে যদি কারোর অন্য কোনো কারণে, কোনো ম্যাল প্র্যাকটিসের জন্যে, করাপ্ট প্র্যাকটিসের জন্যে কারো নাম বাদ চলে গেলে, যেটা ভবানীপুরে যেমন খুব সম্ভাবনা আছে, মমতা ব্যানার্জি যদি ভোটে জেতেনও তার সব নির্বাচন বাতিল হওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রগুলোতেই হবে। আদারওয়াইজ ওই 1200 ভোটারের নাম বাদ গেছে, অথচ সেখানে জিতেছে একটা দল 1000 ভোটে, সুতরাং নতুন করে ভোট করতে হবে, এটা কোনো কথা হতে পারে না, উল্লাসের কোনো কারণ নেই। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।